রিফাত, ওর তো বাবা নতুন ভাড়াটিয়া এসেছে, ওদের একটু সাহায্য কর। উফ মা, এখন না, খুব ইন্টারেস্টিং সিন চলছে। সিন তো সারা জীবনই চলবে, কিন্তু মানুষজন তো এখনই বাসায় আসছে, ওঠ দ্রুত। আরে তারা কি প্রথমবার বাসা বদলাচ্ছে? নিজেরাই সামলাক। এই ছেলে, বেকার বসে বসে সিনেমা দেখার সময় আছে, আর একটু সাহায্য করার সময় নেই? মা, তুমি বুঝতে পারছো না, এই সিনেমাটা দারুণ জায়গায় এসেছে, একদম ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে এসে যদি মোবাইলটা নিয়ে নিই? আহ মা প্লিজ, আমি যাব না। ঠিক আছে, তাহলে মোবাইলটা দাও, আমি দেখে নেই কত ইন্টারেস্টিং। ওকে ওকে, যাচ্ছি যাচ্ছি। এই তো বুদ্ধিমান ছেলে। অনিচ্ছা সত্ত্বেও রিফাত মোবাইল বন্ধ করে দরজার দিকে হাঁটতে থাকে, কিন্তু তখনও তার মনে একটাই প্রশ্ন, এই ভাড়াটিয়ার জন্য কি তার মুভির ক্লাইম্যাক্স মিস করতে হলো? তবে সে তখনও জানে না, এই নতুন ভাড়াটিয়ার আগমন তার জীবনে গল্পেও একটা নতুন ক্লাইম্যাক্স নিয়ে আসতে চলেছে। তারপর রিফাত বাইরে গেল, গিয়ে দেখলো যিনি তাদের বাসা ভাড়া নিয়েছে তিনি দাঁড়িয়ে আছেন। রিফাত তাকে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি কি নতুন ভাড়াটিয়া? হ্যাঁ বাবা, আমি হাসান আহমেদ। তুমি কি এখানে থাকো? হ্যাঁ, ওপরের ফ্ল্যাটে। আসলে আমার আম্মু আমাকে পাঠিয়েছেন আপনাদের সাহায্য করতে। ও, তারপর রিফাত তাদের কাজে সাহায্য করতে লাগলো। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনো কাজ শেষ হয়নি, আর তার ভাড়াটিয়া আঙ্কেল নবাবের মতো তাকে অর্ডার করেই যাচ্ছে, এটা করো ওটা করো। বিরক্তি হয়েই গেল, কিন্তু রিফাত মনে মনে ভাবছে, এই বেটার নিশ্চয়ই মেয়ে আছে, আর আমি ওর সাথে প্রেম করবো আর কষ্টের উসুল তুলবো। কিছুক্ষণ পর রিফাত খেয়াল করলো আঙ্কেলের স্ত্রী আর তার পিচ্ছি ছেলেকে নিয়ে বাসায় ঢুকছে। তাদের দেখে রিফাতের মনটা খারাপ হয়ে গেল। কত শখ ছিল তাদের একটা মেয়ে থাকলে চুটিয়ে প্রেম করবে, তা তো আর হলো না। রিফাত বিরক্তি নিয়ে বলল, দূর কপালের দোষ, আমার জীবনে প্রেম ভালোবাসা নাই। ঠিক তখনই পিচ্ছিটা তার আম্মুকে বলল, আম্মু, আপু আসবে কখন? এই তো চলে আসবে। এই কথা শুনে রিফাতের মনটা বেশ ভালো হয়ে গেল। খুশিতে নাচতে মনে হচ্ছে ওর, তার মানে একটা মেয়ে আছে। তাই সে খুশিতে আরো কতক্ষণ কাজ করলো। হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা খেলো রিফাত। তার মনে হচ্ছে সে এখন তুলার বস্তার উপরে আছে। তখনই কে যেন চিৎকার দিয়ে উঠলো আর রিফাতকে বলল, এই ছেলে চোখ কোথায় থাকে? ঠিক তখনই রিফাত অবাক হয়ে বলে, এটা তুলার বস্তা না, একটা মেয়ে, আর মেয়েটা দেখতে খুব সুন্দর। হা করে তাকিয়ে আছে রিফাত। তার মনের মাঝে কেমন কেমন লাগছে। প্রথম দেখায় রিফাত তার প্রেমে পড়ে গেছে। রিফাত ভাবতে লাগলো, যেভাবে হোক এই মেয়েকে আমার বউ বানাতেই হবে। মেয়েটার দিকে রিফাত এক পলকহীন ভাবে তাকিয়ে আছে। তখন মেয়েটা বলল, কি হলো? কানে কম শুনছো নাকি? এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? মুখে মশা ঢুকবে। পরি দেখতেছি। কি দেখছিস? পেতনি দেখতেছি। আপনি দেখতে একদম পেতনির মতো। তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? চোখ কি পকেটে নিয়ে চলাফেরা করিস? চোখ পকেটে না, কপালে নিয়ে চলাফেরা করি। আর আপনি তো আমাকে ধাক্কা দিলেন। সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? কি বললি? আমি ধাক্কা দিছি? হ্যাঁ, আপনি ধাক্কা দিয়েছেন, তা নয়তো কি? দাঁড়া, আব্বুকে বলে তোকে এক্ষুনি কাছ থেকে বিদায় দিতেছি। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করেন ভাই, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই কথা বলায় আমি অনেক খুশি হয়েছি। আব্বু, আব্বু এইদিকে আসো। কি হয়েছে মা? এইদিকে আসো, এই ছেলেকে এখনই বাসা থেকে বিদায় করো। কেন, ও কি করেছে? আমার সাথে ঝগড়া করছে। আরে মা, তুই একটু শান্ত হ, আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আর ও কাজের ছেলে না, এই বাসার মালিকের ছেলে। আচ্ছা, আমি যাচ্ছি। এই বলে মেয়েটি চলে গেল। তখন আঙ্কেল রিফাতকে বলল, আচ্ছা বাবা, তুমি কিছু মনে করো না, ও একটু জেদি, রেগে যায় অল্পতেই। না আঙ্কেল, সমস্যা নেই। আচ্ছা, অনেক কাজ করেছো, এখন রুমে গিয়ে রেস্ট নাও। আচ্ছা আঙ্কেল। তারপর রিফাত চলে আসলো আর মনে মনে বলল, শালারে এতক্ষণে মায়ার নজরে পড়িয়েছে, কাজ করাতে করাতে একদম নাজেহাল করে দিয়েছে। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিল। এক ঘুমে রাত কাবার। সকালে উঠে সকালে প্রকৃতি দেখতে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর ওই মেয়েটাও আসলো, এসেই রিফাতকে বলল, সরি কেন? কালকে খারাপ ব্যবহার করার জন্য। আসলে আমিও সরি আপনাকে পেতনি বলার জন্য। আমাদের তো পরিচয় হলো না। আচ্ছা, তোমার নাম কি? রিফাত আহমেদ।
তোমার নাম কি? আমার নাম জারা। কোন ক্লাসে পড়ো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? মেডিকেলে পড়ি। আমি তোমার সিনিয়র, তো আপু বলে ডাকবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি তোমাকে তুমি করে বলবো। আচ্ছা। তারপর দুজনে মিলে অনেকক্ষণ আড্ডা দিল। আড্ডা দেওয়ার পরে রুমে চলে আসলো। রুমে এসে বসে আছে রিফাত। এমন সময় জারার আম্মু আসলো আর রিফাতকে বলল, বাবা, আমরা তো এখানে নতুন এসেছি, সুতরাং আমরা তো এখানে বেশি কিছু চিনি না। তুমি যদি যারাকে ওর মেডিকেল কলেজে দিয়ে আসতে তাহলে খুবই ভালো হবে, আমাদের নিশ্চিন্তে থাকতে পারবো। আচ্ছা আন্টি, সমস্যা নাই, আমি দিয়ে আসবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। আরে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি তো আপনার ছেলের মতোই। এরপর আন্টি রুম থেকে চলে গেলেন। রিফাত নাস্তা করে রেডি হয়ে বের হলো, কিন্তু 2 ঘন্টা হলো বাইরে যাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সে, কিন্তু জারার কোনো দেখাই মিলছে না। রিফাত মনে মনে বলে, এই মেয়ে ডাক্তার হলে শিওর মানুষ মারবে। রোগীর কাছে যাওয়ার আগেই রোগী আল্লাহর কাছে পৌঁছে যাবে। রিফাত এইসব কথা ভাবছে, ঠিক তখনই তাকিয়ে দেখলো মহারানী জারা আসতেছে। এত লেট করতে পারে মেয়েরা, যেটা না বললেই নয়। সব কাজে লেট, কিন্তু আমার এক বোন আছে, তিনি যে কোনো কাজে আগেই রেডি হয়ে যেতেন। তার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। কিন্তু যারা যেভাবে সেজে নিচে আসছে, রিফাত তো পুরাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। চোখের পলক সরাতেই পারছে না তার দিক থেকে। ঠিক তখনই যারা কাছে এসে তাকে বলল, কিরে, হা করে বলদের মতো তাকিয়ে কি দেখছিস? মুখ বন্ধ কর, না তো মশা ঢুকে যাবে। দেখি না, ভাবতেছি কি ভাবতেছিস? তুমি কলেজে যাচ্ছ নাকি পার্কে ঘুরতে যাচ্ছ? চুপ কর বেয়াদব, যা রিক্সা ডাক দে। ওকে ডাকতেছি। ওই মামা, এইদিকে আসো। কোথায় যাবেন? মেডিকেল কলেজের সামনে। ওকে উঠে তারপর যারা উঠলো আর রিফাত দাঁড়িয়ে আছে। তখন যারা তাকে বলল, কি হলো, উঠছিস না কেন? না মানে, কি এত মানে মানে করছিস? ওর তাড়াতাড়ি। রিফাত আর কিছু না বলে সোজা রিক্সায় উঠে গেল। মামা রিক্সা চালাইতেছে। রিফাত রিক্সার এক সাইডে কোণে মতো বসে আছে, আর যে কোনো সময় পড়ে যেতে পারে। তাছাড়া অনেক আনইজিও ফিল করছে ও। আর তাছাড়া কোনো মেয়ের সাথে কোনোদিন রিক্সায় ঘুরবে এটা কখনো ভাবেনি সে, তাই লজ্জা করছে প্রচন্ড। কারণ রিফাত কখনোই কোনোদিন কোনো মেয়ের সাথে এতটা মিশতো না, এমনকি মেয়েদের সাথে কথা অব্দি বলতো না। রিফাত যে ভীষণ আনইজি ফিল করছে এটা যারা বুঝতে পারলো, আর রিফাতকে বলল, কিরে, ওভাবে বসে আছিস কেন? যে কোনো সময় পড়ে যাবি তো, ঠিক হয়ে বস। না ইয়ে মানে, ধুর বোকা, লজ্জা পাওয়ার কিছু নেই, এদিকে চেপে বস। তখন রিফাত আর কিছু না বলে চেপে বসলো, কিন্তু বুকের ভিতরে কেমন জানি ধুকধুক করছে ওর। রিফাত কোনো মতে জারার কলেজের সামনে পর্যন্ত গেল। ভাড়াটা জারাই দিচ্ছে। অবশ্য রিফাত দিতে চেয়েছিল, কিন্তু জারা বলল আমি দিচ্ছি। তাই রিফাত আর কিছু বলল না। এমন সময় জারার বান্ধবীরা দেখলো তাদের। দেখেই একটা বান্ধবী বলল, আরে যারা, এটা আমাদের দুলা ভাই নাকি? ও তোদের দুলা ভাই না, তোদের ছোট ভাই। তারপর যারা রিফাতকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর যারা তার ক্লাসে চলে গেল। রিফাতও চলে আসলো ও তার কলেজ ক্যাম্পাসে। আসতেই তার বন্ধুরা তাকে বলল, মামা, ট্রিট দে তাড়াতাড়ি। কিসের ট্রিট? ওরে আমার নেকা শোনা রে, কিছু বুঝো না, ফিডার খাও, তাড়াতাড়ি ট্রিট দে আমাদেরকে। আরে শালা, সোজাভাবে বল, কিসের ট্রিট? ডুবে ডুবে জল খাও, মনে করছো আমরা কিছুই জানি না? তুই রিলেশন করছিস, সো ট্রিট দাও মামা, কোনো ফাঁকিবাজি চলবে না। মানে কি বলছিস? আমি কখন কার সাথে রিলেশন করলাম? কি যাতা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। তারপর তার বন্ধুরা তাকে একটা ভিডিও দেখালো। রিফাত আর যারা যে রিক্সায় করে আসছিল সেই ভিডিওটা দেখে রিফাত তো বন্ধুদেরকে বলল, আরে ভাই বিশ্বাস করো, এটা আমার জিএফ না। তোর জিএফ না হলে এক রিক্সায় করে আসবি কেন? আর ইয়ার বিশ্বাস কর, আমার পুরোটা বলতে না দিয়ে এক বন্ধু বলে উঠলো, শালাকে ধরে ক্যান্টিনে নিয়ে চল, দেখি ট্রিট না দিয়ে যাবে কোথায়। এই কথা বলে ওরা সবাই রিফাতকে ক্যান্টিনে নিয়ে গেল। শালারা এমন খাওয়া দিতেছে, আমার মনে হয় এত খাবার জীবনেও খাই নাই। আমার পকেটের 12টা বাজাই দিচ্ছে। তারপর তো খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ সবাই মিলে আড্ডাও দিল। এরপর বাসায় যাওয়ার জন্য রিক্সার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, কিন্তু রিক্সা আসছে না। রিফাত মনে মনে বলল, মনে হয় না
আজ রিক্সা আমার কপালে আছে। আম্মু আব্বুকে কতবার বলেছি একটা বাইক কিনে দাও, কিন্তু তারা আমার কোনো কথাই শুনছে না। এই বলে রিফাত হাঁটতে শুরু করলো। কি আর করার, রিক্সা তো আসছে না। হঠাৎই একটা রিক্সা এসে তার সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখলো রিক্সায় জারা বসে আছে। তখন জারা রিফাতকে বলল। রিক্সায় ওঠ। রিফাত আর কিছু না বলে রিক্সায় উঠে বসলো। তখন জারা তাকে বলল। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিস কেন? কেন আর রিক্সা নেই, তাই হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। এভাবে দুজন গল্প করতে করতে বাসায় চলে আসলো। বিকেল বেলায় ছাদে দাঁড়িয়ে আছে রিফাত। তখন জারার পিচ্ছি ভাইটাও আসলো। রিফাত আর সাথে অনেকক্ষণ গল্প করলো। জারার ভাই হেব্বি ফাজিল, এক কথায় তার মতো দুষ্টু লোক আর হয়ই না। আমার শালা হলে ভালোই হবে, বেশ মজা করতে পারবো। শালা দুলাভাই। একটু পরে ঝর্ণা ছাদে আসলো। রিফাত তখন রুবিক কিউব বক্স মিলাইতেছে। তাকিয়ে দেখলো যারা কালো একটা জামা পরেছে। খুব সুন্দর লাগছে যারাকে। আমি তো আবারও ক্রাশ খেলাম। এই মেয়েকে বিয়ে করতে পারলে আমার জীবন ধন্য। ঠিক তখনই ঝর্ণা এসে আমাকে বলল, তুই এগুলো মিলাইতে পারিস? পারি, কোনো ব্যাপার না, একেবারে সহজ। তুই আমাকে এগুলো মিলানো শিখাবি? আচ্ছা ঠিক আছে, শিখাবো। রিফাত জারাকে মিলানো শিখাইছে, বাট সে পারছে না। রিফাত মনে মনে ভাবছে, অন্য কেউ আমাকে 1000 টাকা দিলে আমি তাকে আরো 50 টাকা বেশি দিয়ে বলতাম, যা ভাই তুই বাড়িতে চলে যা, তোর এসব শিখা লাগবে না। তবুও অনেক কষ্টে যারাকে মিলান্তি শিখালাম। শত হোক 10টা না 5টা না, একটা মাত্র ভালোবাসা। শিখা শেষে যারা আমাকে বলল, এটা আমি নিয়ে যাই? নিয়ে যাও। তোর কোনো সমস্যা নাই তো? না, সমস্যা হবে কেন? তারপর কিছুক্ষণ আড্ডা দিতে রুমে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়লো রিফাত। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রিফাত আর জারা কলেজে গেল। তাদের কলেজ পাশাপাশি। কলেজে আড্ডা দিয়ে ক্লাস শেষ করে আবারও জারার সাথে বাসায় চলে আসলো। সন্ধ্যার সময় রিফাত তার আম্মুকে বলল, আম্মু, আমি প্রাইভেট পড়বো। প্রাইভেট পড়বি পড়, মানা করছে কে? টিচার বের করে দাও তাহলে। আর তাছাড়া যারা আপুকে জিজ্ঞেস করো সে আমাকে প্রাইভেট পড়াবে কিনা। আচ্ছা, আমি ওর আম্মুকে বলে দেখি কি বলে। তারপর খাবার খেয়ে ঘুমিয়েও গেল রিফাত। সকালবেলা উঠে কলেজে যাবে। আসলে তার আসল উদ্দেশ্য কলেজে যাওয়া না, তার আসল উদ্দেশ্য হলো যারার সাথে সাথে থাকা। এদিকে রিফাতকে রেগুলার কলেজে যেতে দেখে তার বন্ধুরা টাসকি খেয়ে গেছে, কারণ রিফাতকে মাসে একদিন কলেজে দেখতে পাওয়া যেত না। রিফাতের বন্ধু বলল, আমি বলছি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সামনে যে বসে আছে এটা রিফাত না, এটা রিফাতের ডুপ্লিকেট। আরে অত অবাক হচ্ছিস কেন? মাঝে মাঝে ভালো হয়ে যাওয়া কি খারাপ নাকি? ভালো হয়ে যাওয়া আর প্রেমে পড়া এক জিনিস না ভাই। সত্যি বল, তুই প্রেমে পড়েছিস? তোকে মাসে একদিন কলেজে দেখা যেত, এখন প্রতিদিন আসিস। ব্যাপারটা কাকতালীয় না, নিশ্চিত কোনো কাহিনী আছে। না রে, প্রেম টেম কিচ্ছু না, এমনি আসছি। ও এমনি এমনি? তাহলে তোর সকালে কলেজে ঢোকার আগে মেডিকেল কলেজের গেটের বাইরে একটা মাইয়াকে নামিয়ে দিস। আমাদের বন্ধু কলেজে আসছে, কারণ সে একজন রিক্সা চালক হয়ে গেছে। মেয়েদের কলেজে নামিয়ে দেওয়ার নতুন সার্ভিস খুলেছে। তোর পাগল, ও এমন কিছু না। ওকে, নামটা বল। সেই ওকে? যারার নাম নাকি মুখ দিয়ে বের হবে না। কি, তোরা জানিস কিভাবে? ভাই, আমরা তোর বন্ধু, তোর চেয়ে আগে বুঝে গেছি। একটু বেশি ভালো লাগে ওকে, তাই প্রতিদিন নিয়ে আসি। মনে মনে কবেই প্রেমে পড়ে গেছিস, অথচ আমাদের বলিস না। আহারে, আমাদের ছোট্ট রিফাত বড় হয়ে গেছে। তোদের সঙ্গে কিছু শেয়ার করাই ভুল। শেয়ার না করলে তো আমরা ধরে ফেলতাম। এবার বল, যারাকে কখন প্রপোজ করবি? ওরে পাগল, এখনো তো বুঝিনি আমি ওকে পছন্দ করি। মানে তুই গোপনে বডিগার্ড সার্ভিস দিচ্ছিস? তোরাও না? ঠিক আছে, সব বলবো, কিন্তু তোরা কেউ যারার সামনে কিছু বলবি না। আচ্ছা, বলবো না। তারপর রিফাত সবগুলো ক্লাস করে জারাকে তার মেডিকেল কলেজ থেকে নিয়ে বাসায় চলে আসলো। বিকেলের নরম রোদ পড়েছে, হালকা বাতাসও বইছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রিফাত আর জারা। দুজনেই রেলিং ধরে নিচের রাস্তার দিকে তাকিয়ে আছে। চারপাশে পাখির ডাক, দূরে অজানা ধ্বনি ভেসে আসছে, যার মুখের উপর বাতাসে তার চুলগুলো এসে পড়ছে কিছুক্ষণ পর পর। জারা চুলগুলো সরিয়ে রিফাতকে বলল, তুমি হঠাৎ এত রেগুলার কলেজে যেতে শুরু করলে কেন? হঠাৎ? মানে আগে তো শুনলাম মাসে
1 থেকে 2 দিন কলেজে যেতে, এখন প্রতিদিন যাও কেন? এটা কি খারাপ কিছু? না, খারাপ না, তবে পরিবর্তনটা একটু রহস্যময় লাগছে। আসলে কলেজে যাওয়ার সময় একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাই প্রতিদিন, তাই যাই। সুন্দর দৃশ্য? কি এমন সুন্দর দৃশ্য? তুমি? কি? মানে তুমি যখন আমার সাথে রিক্সায় বসো তখন তোমাকে দেখে দিনটা ভালো লাগে, তাই প্রতিদিন যাই। তুমি সিরিয়াস? এই জন্য রোজ কলেজে যাচ্ছ? একদম সিরিয়াস। একটা সুন্দর জিনিস দেখার সুযোগ থাকলে কেউ কি মিস করতে চায়? আমি কিন্তু তোমার বড় আপু হই। তো তাতে কি হয়েছে? সুন্দর জিনিস দেখতে সমস্যা কি? তুমি কিন্তু খুব ফাজিল একটা ছেলে। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর রিফাত রুমে চলে আসলো। তার আম্মু এসে তাকে বলল, যারা তোকে পড়াতে রাজি হয়েছে। ও মা, তাই নাকি? তা কখন থেকে পড়াবে? কালকে বিকাল থেকেই পড়াবে। আচ্ছা ঠিক আছে। পরদিন রিফাত কলেজে গেল না, যারাও গেল না। বিকেল বেলায় রিফাত তাদের বাসায় দরজায় নক দিল। আন্টি এসে দরজা খুলেও দিল। তারপর রিফাত বলল, কেমন আছেন আন্টি? ভালো আছি, তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি। আচ্ছা, যারা আপু কোথায়? ও রুমে আছে। আচ্ছা, তাহলে আমি যারা আপু রুমে যাই। আচ্ছা যাও। তারপর রিফাত ওর রুমের দিকে গেল। দরজা বন্ধ, তাই দরজায় নক করলো, কিন্তু কেউ খুললো না। তাই রিফাত নিজেই দরজা ধাক্কা দিয়ে ঢুকে গেল। রুমে ঢুকে দেখলো যারা গোসল শেষ করে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই তোয়ালে সরিয়ে ফেললো। রিফাত যারার এই অবস্থা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। একটু পরেই যারা রিফাতকে আয়নায় দেখলো। যারা রিফাতের দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে বলল, আম্মু, আম্মু। রিফাত যারা চিৎকার করা দেখে সেও চিৎকার করে বলতে লাগলো। আন্টি। রিফাত চিৎকার করার দেখে যারা বলল, কিরে, তুই আম্মুকে ডাকছিস কেন? তুমি একা ডাকতেছো তাই, যদি শুনতে না পাই তাই একটু হেল্প করলাম। দাঁড়া, আজকে তোর খবর আছে। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে গেল। রিফাত তখন বসে আছে। কিছুক্ষণ পর আম্মু আসলো। এসেই বলল, বাবা কি হয়েছে? ঝর্ণা চিৎকার করলো কেন? আসলে আন্টি আপুর টিকটিকি দেখতেছে, তাই ভয় পেয়ে এভাবে চিৎকার করছিল। ও আচ্ছা, আমি তাহলে আসি। কথাটা বলে আন্টি চলে গেল। রিফাত রুমেই বসে আছে। একটু পরে যারা ওয়াশরুম থেকে বের হলো। এরপর এসে তার কলার ধরে বলল, তুই এত বড় বেয়াদব কেন? আমি কি করেছি? অন্য কারো রুমে ঢুকতে হলে নক দিয়ে ঢুকতে হয়, সেটা তুই জানিস না? আমি ঢোকার আগে নক দিছিলাম, কিন্তু তুমি দরজা খুলোনি, পরে আমি ঢুকে পড়েছি। এবার আমার কলারটা ছাড়ো। তুমি টিচার না মাইয়া গুন্ডি? এই কথাটা বলার সাথে সাথেই যারা ছেড়ে দিল আর রিফাতকে বলল, তুই কিছু দেখিসনি তো? আরে কি যে বলো না, আমি অবুঝ দুধের শিশু, নাক টিপ দিলেই দুধ বের হবে। আর আমি কিছু দেখিনি। সত্যি বলছিস তো? একেবারে সত্যি। আচ্ছা, এখন পড়তে বস। কি পড়বো? কি পড়ার জন্য এসেছিস? ও হ্যাঁ, ইংরেজি পড়ার জন্য এসেছি। আচ্ছা, এইটা কি ভার্বের মধ্যে পড়েছে? কি ভাবো? ভাব না, ভার্ব। ও আচ্ছা, কি ভার্ব? পারিস না তুই? পারি না বলেই তো প্রাইভেট পড়তে এসেছি। এটা হলো অক্সিলারি ভার্ব। কি বললা? আজগরালির ভাব? আরে গাধা, অক্সিলারি ভার্ব। ও, অক্সিলারি ভার্ব। তারপর আরো কিছু সময় পড়ে এলো। অনেকগুলো পড়া দিল। আসলে রিফাত এগুলো আগে থেকেই পারে। হয়তো আপনারা বলবেন, তাহলে প্রাইভেট পড়া দরকার কি? আরে প্রাইভেট পড়ি শুধু যারার কাছাকাছি থাকার জন্য। এরপর সাথে সাথে পড়া কমপ্লিট করে দিলাম। তারপর যারা আমাকে বলল, এত তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেল? জি হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। কোথায় টাঙ্কির ভিতর কই বাস? আরে একটু মজা করলাম তোমার সাথে। ও তাই নাকি? আচ্ছা, কালকে এগুলো শিখে আসবি, কেমন? ওকে। আপু, যাওয়ার সময় একটা কথা বলো। বল। তোমার কোমরে যে ছোট্ট কালো তিলটা না, ওইটা খুব সুন্দর। তার মানে তুই সব দেখে ফেলেছিস? না, আমি কিছু দেখিনি। তাহলে তিলটা দেখলে কি হবে? দাঁড়া বেয়াদব। রিফাত আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে একটু দূরে চলে গেল। রিফাত কলেজে যাওয়ার সময় একসাথেই যায়, আবার বাসায় আসার সময় একসাথেই আসে। বিকেলবেলায় প্রাইভেট পড়ার উদ্দেশ্য শুধু যারাকে দেখার জন্য, আর কিচ্ছুই না। আবার প্রাইভেট পড়া শেষে সাথে দুজন মিলে আড্ডাও দেয়। এক কথায় যারার সাথে সারা দিন চিপকে থাকে রিফাত। এইভাবে 3 মাস চলে গেল। এর মধ্যে রিফাত যারাকে অনেক ভালোবেসে ফেলেছে, যা তার মুখের ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। কারণ রিফাত যাকে ভালোবাসে সে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসে, আর ওই ভালোবাসার কোনো সীমানা নেই। কেউ যদি আমার ভালোবাসার সীমানা খুঁজতে যায়, যুগ যুগ কেটে যাবে আমার ভালোবাসার সীমানা, তবু খুঁজে পাওয়া অসম্ভব। তাই সে ভাবছে এবার ঝর্ণাকে মনের কথাটা বলে দেওয়াই দরকার।
কিন্তু মনের ভিতরে অনেক ভয় লাগে তার। তবুও ভাবলো কালকেই জারাকে প্রপোজ করবে। পরদিন রিফাত বসে আছে কলেজ ক্যাম্পাসে। এক বন্ধু ফুল আনতে পাঠিয়েছে, কিন্তু সে এখনো আসছে না। প্রায় 1 ঘন্টা পর ফুল নিয়ে আসলো। তারপর রিফাত তাকে বলল, কিরে সারা, ফুল নিয়ে আসতে তো লেট কেন? কি আর করব বল, আমি ফুল আনতে গেছি আর আমার গার্লফ্রেন্ড সেটা দেখে ফেলেছে। পরে কি হয়েছে? পরে কি আর হবে, উনি ভাবছে আমি ফুল নিয়ে অন্য কাউকে প্রপোজ করতে যাচ্ছি। পরে লেগে গেল ঝগড়া, ওকে ম্যানেজ করে আসতে লেট হয়ে গেছে। দোস্ত, তুই আমার জানের জিগার দোস্ত। আচ্ছা, তুই ওই সূরা পারিস না? ওইটা পড়ে ফু দে আমাকে। কেন রে? আরে, ওকে যে প্রপোজ করব ভয় লাগে, তাই বলছি সূরাটা পড়ে ফু দে আমাকে। আরে যা, আল্লাহর নাম নিয়ে দেখিস সফল হয়ে আসবি। আচ্ছা, আমি তাহলে প্রপোজ করতে যাই। আজকে ঝর্ণাকে প্রপোজ করবই। এই কথাটা বলতে বলতে জারার কলেজের সামনে চলে আসলো। মনের ভিতর কেমন জানি ভয় হচ্ছে তার। তবুও বারবার কে যেন বলছে, তুই পারবি রিফাত, একবার বলে দেখ তুই পারবি। এরপর রিফাত কলেজের ভিতরে গিয়ে দেখলো জারা ও ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। রিফাত জারাকে ডাক দিল। আপু, একটু এদিকে আসো। কি বলবি বল। আরে, সবার সামনে বলা যাবে না, একটু এদিকে আসো। আচ্ছা বল, কি বলবি? আরে, এখানে বলবো না, একটা জায়গায় চলো, সেখানেই বলবো। কোথায় যেতে হবে? আরে আগে চলো তো, তারপর বলছি। তোর হাতে ফুল কিসের? কাউকে প্রপোজ করবি নাকি? চলো তো আগে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর রিফাতের সাথে জারা হাঁটতে লাগলো। রিফাত আর জারা একটা নদীর পাড়েও আসলো। তাদের কলেজের থেকে নদীটা বেশি দূরে না, জাস্ট 5 মিনিট লাগে। আসার কিছুক্ষণ পর ঝর্ণা রিফাতকে বলল, কিরে, তোর মনের মানুষ কোথায়? আছে তো, কোথায়? আমার সামনে দাঁড়িয়ে আছে। মানে কি বলছিস? গোধূলির আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছে, হালকা বাতাস বইছে, চারপাশে নিস্তব্ধ, শুধু পানির মৃদু ঢেউয়ের শব্দ। যারা নদীর ধারে দাঁড়িয়ে চুলের এক পা সরিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। রিফাত তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছে। হাতে এক গুচ্ছ লাল গোলাপ তুলে ধরে রিফাত গম্ভীর কণ্ঠে বলল, যারা যারা চমকে রিফাতের দিকে তাকায়, চোখে অবাক ভাব। বাতাসে তার চুলগুলো উঠছে যেন নদীর ঢেউ খোলানো পানি। রিফাত আলতো করে যারা মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে লাগলো। আর যারা বলল, রিফাত, এটা কি করছো? তোমার চুলগুলো নদীর ঢেউয়ের মতো দুলছে, বাতাস তোমাকে আরো সুন্দর করে তুলেছে, কিন্তু আমি চাই তুমি এই মুহূর্তটাকে আরো সুন্দর করে দাও। মানে? আসলে যারা, তুমি আমার মনের মানুষ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আমাকে ভাবতে পারি না। জানি তুমি আমার বয়সে বড়, কিন্তু ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। এই কথাটা বলে শেষ করতে না করতেই যারা রিফাতকে ঠাস করে 2 গালে বসিয়ে দিল এবং বলতে লাগলো, লজ্জা করে না আমাকে এগুলো বলতে? কি করে ভাবলি আমি তোর মতো একটা পিচ্চির সাথে প্রেম করব? নাক টিপ দিলেই দুধ বের হবে। আর কি বললি, মরে যাবি? আসলে আমি 40টা খাই না অনেক দিন ধরে। কি? কিন্তু এই আশা তোমার কোনোদিনও পূরণ হবে না। কেন রে, আমার এই আশা পূরণ হবে না? আমার বাবা যে কিপ্টে, 40টা কখনো করবে না। লজ্জা করে না হাসতে? আসলে আমার লজ্জা শরম একটু কমই। ভালো, তুই থাক। এই কথাটা বলে যারা চলে যেতে লাগলো। রিফাতও যারার সাথে সাথে যেতে লাগলো। যারা একটা রিক্সা নিল বাসায় যাওয়ার জন্য। রিফাত যে রিক্সায় উঠতে যাবে ঠিক তখনই যারা বলতে লাগলো, তুই রিক্সায় উঠেছিস কেন? বাসায় যাব তাই। একা একা যা, আমার সাথে না। এই কথাটা বলেই যারা চলে গেল। রিফাতের মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ সে এই প্রথম প্রপোজ করছে কাউকে, বাট রিজেক্ট করে দিয়েছে। মনটা কে সান্ত্বনা দিল ও, কিন্তু কেন জানি বলছিল একবার না পারলে দেখো শতবার। সেও হাল ছেড়ে যাওয়ার পাত্র নয়। এবার যেহেতু হয়নি, পরে অবশ্যই হবে। তারপরে রিফাত আরো একটা রিক্সা করে বন্ধুদের কাছে চলে গেল। বন্ধুদের কাছে যেতেই তাই বলল, কি বন্ধু, কাজ হয়ে গেছে? এখন ট্রিট দিবি, কোনো কথা শুনবো না। কাছে আয়। কাছে আসতেই ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিল রিফাত। তারপর তার বন্ধু তাকে বলল, আমাকে মারলি কেন? শালা, তুই কি সূরা পড়ে ফু দিছস? কোনো কাজ হয়নি। আরে যতটুকু পারছি ততটুকু পরেই ফু দিছি। সূরা পড়ার আগে অজু করছিলি? না। আরে শালা, সারাদিন থাকিস নাপাক, কাজ হবে কিভাবে? ঠিক বলেছিস। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো রিফাত। বিকেল বেলায় যারার কাছেও গেল। যারা তাকে দেখে বলল,
কিরে কি জন্য আসছিস? পড়ার জন্য। আমি তোকে আর পড়াবো না। কেন গো? কি বলি তুই? বলছি কেন পড়াবে না? তুই আমাকে প্রপোজ করছিস তাই? আরে এটা কোনো ব্যাপারই না। তারপর অনেক কষ্ট করে রিফাত পড়াশোনার জন্য রাজি করালো। যারা আজ এমন পড়া দিচ্ছে তার দাদাও এত পড়া পড়ে নাই। রিফাতের উপরে প্রতিশোধ নিতেছে যারা, তবু কষ্ট করে পড়লো রিফাত ছুটির সময়। যারা একটা কথা বলি। কিরে তুই আমার নাম ধরে ডাকিস কেন? তোর খুব সাহস বেড়ে গিয়েছে। তোর সাহস তো কম না, তুই আমাকে তুই করে বলছিস। বউকে কি বলে ডাকবো? আচ্ছা এখন থেকে টুনির মা বলে ডাকবো। এই কে তোর বউ? বউ এখনো হওনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমার বউ হবা। দাঁড়া তুই। কথাটা বলে যারা ঝাড়ু নিয়ে আসতে গেল। রিফাত এক দৌড়ে বাসায় চলে আসলো। ওদিকে যারা রিফাতের 14 গোষ্ঠী উদ্ধার করছে। বিকেলবেলায় রিফাত ছাদে বসে আছে। কিছুক্ষণ পর যারাও ছাদে আসলো। রিফাত যারাকে বলল, কি গো বউ, জামাইকে দেখার জন্য আসছো? কে আমার জামাই? কেন আমি তোমার জামাই? ও তাহলে একটু দাঁড়া, আমি ঝাড়ুটা নিয়ে আসছি। এই কথা শুনে রিফাত বাসায় চলে আসলো। রাতে একটু পরে ঘুমিয়েও পড়লো ও। সকালবেলায় যারা কলেজে যাবে রিফাত তার পিছু নিল। যারা সাথেও গেল আর ভালোবাসার কথাও বলতে লাগলো। এরপর একটা রিক্সা নিয়ে চলে গেল ও। ক্লাস করতে কিছুই মন চাইছে না রিফাতের, তাই ক্লাস না করেই বাসায় চলে আসলো। বিকেলবেলায় প্রাইভেট পড়তে গিয়ে আবারও প্রপোজ করলো। আবারও 2টা চড় বসিয়ে দিল তার গালে আর বলল, তোকে আর প্রাইভেট পড়াবো না। তুমি কিন্তু আম্মুকে বলেছিলে আমাকে প্রাইভেট পড়াবে। কথা দিয়ে কথা না রাখলে কি হবে একবার ভাবছো তো? তারপর যারা আর কিছু না বলে বাধ্য হয়ে রিফাতকে পড়াতে লাগলো। রিফাত যারার পিছু সারা দিন লেগে থাকে আর যারা যেখানে রিফাত সেখানে। এভাবে আরো 3 মাস চলে গেল। এই 3 মাসে হাজারো বার প্রপোজ করেছে রিফাত। কখনো চড় খেয়েছে, কখনো দৌড়ানি, আর কোনো হিসাব নেই। আমার মনে হয় কোনো জিনকে এভাবে প্রপোজ করলে সেও রাজি হয়ে যেত। হঠাৎ একদিন রিফাত দেখলো যারা একটা ছেলের সাথে বসে আছে। দেখে বিশ্বাসই করতে পারছিল না রিফাত। মনে মনে বলল, যারা আমার সাথে এমনটা করলো কিভাবে? বুকের ভিতরটা কেমন জানি ব্যথা করতেছে। মন চাইছে শালাকে আচ্ছা ভাবে ধরে খেলাই। যারার পাশে এই ছেলেকে দেখে রিফাত আর নিজেকে সামলাতে পারলো না। ও তাই সে গিয়ে তার পাশে দাঁড়ালো আর বলল, এই বউ, তুমি এই ছেলের সাথে কি করো? এই কে তোর বউ? আর এই ছেলে কে মানে? তুমি আমার বউ আর এই ছেলে তোমার ফ্রেন্ড, তাই না? না তো। তাহলে কে হয় শুনি? আমার বয়ফ্রেন্ড। এই কথা শুনে অনেক কষ্ট পেল রিফাত, তবু যারাকে বলল, সত্যি করে বলো, এই ছেলেকে? আরে আজব তো, মিথ্যা বলার কি আছে? যারা প্লিজ ফান করিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর সাথে ফান করব কেন? এটা আমার বিএফ। আর শোন, ও মেডিকেলে ভালো একটা ছাত্র, ওর সাথে আমার লাইফ সেটেল হয়ে যাবে। আর হ্যাঁ, তুই বেহায়ের মতো আমার পিছু ঘুরিস না বলে দিলাম। আর ভালো ফ্যামিলির ছেলে হলে এমনিতেই আর আসবি না। রিফাত আর কি বলবে বুঝে উঠতে পারছে না। তারপর রিফাত বলল, আচ্ছা ভাই, ভালো থেকো। কথাটা বলে রিফাত চলেও আসলো যারার কাছ থেকে। মনে মনে প্রতিজ্ঞা করলো, আর যাবো না ওর সামনে। আসলে বেশি ভালোবাসি বলে বেহায়ের মতো কিছু ঘুরতাম, আর ঘুরবো না। আমি খারাপ হতে পারি, বাট আমার ফ্যামিলি খারাপ না। কালকে থেকে নতুন রুটিন তৈরি করবে রিফাত। এতে করে যারার পিছু ঘোরা থেকে বিরত থাকতে পারবে সে। বুকের বাম পাশে খুব ব্যথা করছে রিফাতের। রাতে অনেক কান্না করেছে। খাওয়া দাওয়া না করে শুয়েই পড়লো ও। সকালে ঘুম ভাঙলো তার আম্মুর ডাকে। আম্মু তাকে দেখেই বলল, কি রে, কান্না করছিস নাকি? তোর চোখ মুখ লাল কেন? আরে না, কান্না করবো কেন? ঘুম হয়নি, তাই হয়তো এমন। ফ্রেশ হলে ঠিক হয়ে যাবে। ওকে যা, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ওকে, আসছি, তুমি যাও। এরপর তার আম্মু চলে গেল। রিফাত ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য গেলেও কিন্তু খেতে ইচ্ছা করছিল না ওর, কারণ বারবার আর কথা মনে পড়ছে। তবুও তার আম্মুর জন্যই খেতে হলো। এরপর নাস্তা করে ছাদেও চলে গেল। ছাদে গিয়ে দেখলো যারা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আর ছাদে থাকলো না ও, সোজা রুমে চলে আসলো। একটু পর কলেজে যাওয়ার জন্য বের হলো ও। দেখলো যারা দাঁড়িয়ে আছে। রিফাত সোজা নিচের দিকে তাকিয়ে হেঁটে হেঁটে অনেকটুকু পথ চলে আসলো। এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইল। যারা তাকে এইভাবে আসতে দেখে পুরাই তো অবাক। এরপর যারা একটা রিক্সা নিয়ে চলে গেল।
রিফাতও একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলো। তারপর কলেজে ক্লাস করে বাসায় চলে গেল। এখন আর জারার কাছে প্রাইভেট পড়তে যায় না সে, কারণ জারাকে দেখলেই নিজের অজান্তেই চোখের পানি চলে আসে আর খুব কষ্টও লাগে তার। আর তাছাড়া জারার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে ও, তাই প্রাইভেট পড়তে যায় না। তবুও মাঝে মাঝে ভুলবশত সামনে পড়ে যায় জারার। এখনো ছাদে বেশি একটা যায় না রিফাত। যারা ভালো করেই বুঝতে পারছে রিফাত তাকে ইগনোর করছে। যারা রিফাতের সাথে অবশ্য কথা বলতে চায়, কিন্তু এর আগে রিফাত কেটে পড়ে। যারা রিফাতের রুমে আগে আসতো বাট কম, কিন্তু এখন একটু বেশি বেশি আসে। তার আম্মুর কাছ থেকে খোঁজ খবরও নেয়। যখন রিফাতের রুমে ঢোকে তখন রিফাত অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকে। রিফাতের এমন আচরণ দেখে যারা অনেক কষ্ট পায়। এইভাবে কয়েকটা দিন চলে গেল। একদিন রিফাত কলেজ থেকে আসার সময় রিক্সা না পেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। হঠাৎই একটা মেয়ে পিছন থেকে দেশে তাকে জড়িয়ে ধরলো। তখন যারা মেডিকেল থেকে বের হয়ে রিক্সার করে বাসায় যেতে লাগলো। এমন সময় রিফাতকে এই অবস্থায় দেখে ফেললো ও। যারা রাগে লুক নিয়ে রিফাতের দিকে তাকালো, তারপর চলেও গেল। তারপরে রিফাত মেয়েটাকে বলল, কি ব্যাপার, পিছন থেকে জড়িয়ে ধরলেন কেন? আসলে ভাইয়া সরি, আপনাকে পেছন থেকে আমার বয়ফ্রেন্ডের মতো লাগছিল। বয়ফ্রেন্ড হলে কি পাবলিক প্লেসে এভাবে জড়িয়ে ধরবেন? দিলেন তো 12টা বাজিয়ে। কারণ যারা রিফাতকে এভাবে দেখে মনে করেছিল মেয়েটা তার জিএফ। এভাবে জড়িয়ে ধরতে দেখে খুব রেগে গিয়েছিল। রাগে চোখ মুখ একদমই লাল হয়ে গেছে। এরপর রিফাত বাসায় চলে আসলো। রুমে শুয়ে আছে। তখন যারা রুমে ঢুকলো। রিফাত পালতে যাবে তখনই কলার ধরে বলল, কি গো, কোথায় পালাচ্ছ? কই, কোথাও না। আমাকে ইগনোর করো কেন? আরে আপু, আপনাকে ইগনোর করব কেন? আমি তো আপনার কথাগুলো মানার চেষ্টা করছি। এই তুমি আপনি আপনি করতেছো কেন? বড়দের আপনি করে বলবো না তো কি বলে ডাকবো? তাহলে আগে তুমি করে বলতে কেন? আগে আপনাকে ভালোবাসতাম তাই। এখন আমাকে ভালোবাসো না? না, ভালোবেসে আর লাভ নাই, আপনি অন্য কারো হয়ে গেছেন। আরে শুনবা তো আগে। আমার একটু তাড়া আছে, আমি গেলাম। এই বলে রিফাত চলে আসলো। এই কথাগুলো না বললেই যারা বুঝে না প্রিয় মানুষকে দূরে ঠেলে দিয়ে কেমন কষ্ট হয়। রিফাতেরও একসময় এমনই হয়েছিল। কয়েকটা দিন কষ্ট দিয়ে পরে মেনে নিবে সে। রিফাত যারাকে দেখে তার বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলে। যারা দেখে আরো অনেক রেগে যায়। যারাকে রাখতে অবশ্য ভালোই লাগে তার। পরক্ষণে রিফাত মনে পড়ে যায় যারা তো বয়ফ্রেন্ড আছে। আর ইদানিং যারা অনেক শুকিয়ে গেছে। মনে হয় ঠিক মতো খাবার খায় না ও, আর কান্না করে মনে হয়, কারণ তার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। এইভাবে কয়েকটা দিন চলে গেল। একদিন রাতের বেলায় রিফাত বাসায় আসছে। একটা ফ্রেন্ডের জন্মদিনে গেছিল ও। ওইখান থেকে আসতে লেট হয়ে গেছে। এরই মধ্যে বৃষ্টি নামতে লাগলো। এমন সময় রিফাত দেখলো কিছু বখাটে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। রিফাত ওদের কাছে গেলেও মেয়েটা আর কেউই নয়, যারা। যারাকে দেখে আরো বেশি রাগ উঠেছে রিফাতের, কারণ এত রাতে এখানে কেন এসেছে। রিফাত বখাটেদের বলল, কি ব্যাপার, বড় ভাই মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? তোকে বলা লাগবে? অবশ্যই বলতে হবে। এই কথা বলতে রিফাতকে এক ঘুষি মারে। তারপর রিফাতও দিল সবগুলোকে উড়াধুরা মায়ের। এর এক পর্যায়ে তাদের চাকুর আঘাতে রিফাতের হাত কেটে যায় এবং তারা পালিয়ে যায়। তখন যারা এসে তার ওড়না ছিঁড়ে রিফাতের হাতে বেঁধে দেয় এবং বলে, ছাতার নিচে আসো, লাগবে না। পরে জ্বর আসবে তো। বেশি কথা বললে একা রেখে চলে যাব। ওকে, চুপ করে থাকলাম। তারপর যারা আর কোনো কথা বলল না। রিফাত বাসায় এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। তারপর একটা ঘুমও দিল। রাতে তেমন কিছু না হলেও সকালে কেমন জানি জ্বর জ্বর লাগছে রিফাতের। বিকেলে জ্বর আরো বেড়ে গেল। বিছানা থেকে উঠতে পারছে না ও একদমই। সন্ধ্যাবেলায় হসপিটালে নিয়ে গেল রিফাতকে। পরে আর কিছুই মনে নেই তার। পরের দিন সকালবেলায় উঠে রিফাত দেখলো যারা তার বুকের উপরে শুয়ে আছে। রাতে মনে হয় জেগেই ছিল। রিফাত নড়াচড়া করতেই যারা জেগে গেল। তারপর যারা রিফাতের মাথায় হাত দিয়ে বলল, জ্বর তাহলে একটু কমেছে? রিফাত, একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলেন। রিফাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরো কিছু বলবেন? এমন করো কেন? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না, এখন আসতে পারেন। এরপর যারা কান্না করতে করতে চলে গেল। রিফাত ভাবলো, আর ওকে কাঁদানো যাবে না, 2 দিন পর ওর জন্মদিন, ওকে মেনে নিব। এইসব ভাবতে ভাবতে রিফাতের আম্মু এসে বলল তাকে, কি রে, যারাকে কি বলেছিস? কান্না করতে করতে চলে গেল। কই কিছু বলিনি,
মেয়েটা কত লক্ষ্মী, সারাটা রাত ঘুমায়নি, না ঘুমিয়ে তোর সেবা করেছে। এরপর হসপিটাল থেকে বাসায় চলে আসলো। দেখতে দেখতে প্রায় 2 দিন চলে গেল। জারার জন্মদিন চলে আসলো। তারপর রিফাত রাতে কল দিল জারাকে। 5 বারের মাথায় কল রিসিভ করলো ও। তারপর রিফাত বলল, যারা একটু ছাদে আসো প্লিজ। এত রাতে কেন ছাদে আসবো? আসতে বলেছি, আসো। একটু পর রিফাত ছাদে চলে আসলো। ঝর্ণা আসার সাথে সাথেই রিফাত ছাদে লাইট জ্বালিয়ে দিল। টেবিলে একটা জন্মদিনের কেক আছে। এগুলো সব আগেই প্ল্যান করে রেখেছে রিফাত। তারপর রিফাত জারাকে উইশ করলো আর একটা আংটি দিয়ে প্রপোজ করলো। আই লাভ ইউ যারা। এভাবে হবে না, তাহলে কিভাবে? আগে গোলাপ ফুল নিয়ে আসো। এত রাতে কোথায় পাবো গোলাপ ফুল? ওকে, ছাদের ওপাশ থেকে ফুল নিয়ে করলেই হবে। তারপর রিফাত ছাদের এক পাশ থেকে ফুল আনলো আর জারাকে প্রপোজও করলো। আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আই উইল ম্যারি ইউ, ইউ উইল ম্যারি মি? কিস, লাভ ইউ টু। তারপর দোলনায় বসে আছে দুজন। যারা রিফাতের কাঁধে মাথা রেখে বসে আছে। যারা বলতে লাগলো, জানো বাবু, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম, আর ওই ছেলেটা আমার ফ্রেন্ড। ও তাই? হুম। আচ্ছা, এখন একটা কিস দাও। যে যারা রিফাতকে কেস দিতে যাবে তখনই জারার ভাই এসে হাজির। অবশ্য রিফাতের আম্মু আর জারার আম্মু জানে তাদের যে দুইজন দুজনকে ভালোবাসে। জারার ভাই ছাদে এসে তাদেরকে বলল, তোমাদেরকে নিচে রাখছে। চলো। নিচে গিয়ে যারা পুরাই অবাক, কারণ বাসায় অনেক লোক, সাথে একজন হুজুরও আছেন। রিফাত তার আম্মুকে বলল, কি ব্যাপার আম্মু, ডাকছো কেন? তোদেরকে আজ এখনই বিয়ে দিয়ে দেবো, তাই ডেকেছি। রিফাত তো পুরাই অবাক, মনে মনে খুব খুশি হলো। যারা লজ্জায় মাথা নিচু করে আছে। অবশেষে বিয়েটা হয়েই গেল তাদের। রাত অনেক হয়েছে। অতিথিরা একে একে বিদায় নিয়েছে। রিফাতের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তার বন্ধুরা। নরম আলো, ফুলের সৌরভ আর হালকা মিউজিক যেন একটা স্বপ্নের মতো পরিবেশ তৈরি করেছে। যারা লজ্জায় এক পাশে বসে আছে, মাথা নিচু করে রেখেছে ও। রিফাত দরজা লাগিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। এই যে ডাক্তার ম্যাডাম, এভাবে চুপচাপ বসে আছো কেন? মনে হচ্ছে যেন ক্লাস টিচারের সামনে দাঁড়িয়ে আছো। চুপ করুন। বাহ, এতক্ষণ তো দিব্যি কথা বলছিলে, এখন চুপ কেন? আমি কি এতটাই ভয়ঙ্কর? ভয় পাইনি তোমাকে। তাহলে? জানি না, সবকিছু কেমন নতুন লাগছে। রিফাত একটু এগিয়ে এলো, জারার পাশে বসলো। একদম কাছে এসে তার হাতটা ধরলো। জারার দম বন্ধ হয়ে আসছে, হাতটা রিফাতের হাতে কাঁপছে। রিফাত নরম স্বরে বলল, তোমার হাত তো ঠান্ডা হয়ে গেছে, লজ্জা পাচ্ছ নাকি? না তো। সত্যি? যারা আরো লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। রিফাত হেসে উঠল। সে জানে যারা খুবই নার্ভাস। সে একটু দুষ্টুমি করেই বলল, আচ্ছা যারা, আমি তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি আম্মু চাপে পড়ে বিয়ে করেছো? এই প্রশ্ন কেন? না মানে এতক্ষণ ধরে একদমই আমার দিকে তাকাচ্ছ না, ভাবলাম হয়তো জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আর তাছাড়া তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছিলে। আমি তো তোমাকে বললামই, এটা তোমার পরীক্ষা করার জন্য। আমি তো অনেকদিন ধরেই তোমাকে ভালোবাসি। কথাটা বলার পর যারা একদম চুপ হয়ে গেল। রিফাত অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করে তাদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। তাহলে তো আমি খুব লাকি। মানে এত সুন্দর লক্ষ্যে একটা মেয়ে আমাকে ভালোবাসে, ভাবতেই ভালো লাগছে। রিফাত ধীরে ধীরে যারার হাতটা নিজের হাতে নিল। আলতোভাবে তার কপালে একটা চুমুও দিল। এভাবে কি করছেন? তোমার স্বামী হিসেবেই তো করেছি, নাকি ভুল হয়ে গেল? খুব বেশি বাড়াবাড়ি করবেন না। ও তাহলে একটু সময় দেই, তাই না? রিফাত হেসে বালিশে হেলান দিল। কিছুক্ষণ নীরবতা। তারপর যারা একদম চুপচাপ। কিছুক্ষণ পর সে নিজেই ধীরে ধীরে রিফাতের কাঁধে মাথা রাখলো। আরে এখন কি তবে লজ্জা কেটে গেছে? রিফাত, কখনো আমায় ছেড়ে চলে যাবে না, কেমন? তুমি কি জানো আমি জীবনে সবকিছুতে একটু ফাঁকিবাজ। মানে ক্লাসে ফাঁকি দিই, ঘুমানোর সময় ফাঁকি দিই। আমি সিরিয়াস। আমিও সিরিয়াস, জীবনে অনেক কিছু ফাঁকি দিয়েছি, কিন্তু তোমাকে ভালোবাসাটা কখনোই ফাঁকি দিব না। যারা শুনে হালকা হাসলো। তারপর ধীরে ধীরে নিজের হাতটা রিফাতের হাতের উপর রাখলো। দুজনের মাঝে আর কোনো কথা নেই, শুধু একটা অনুভূতি, ভালোবাসা। সারা রাত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল রিফাত আর যারা। ভালোবাসার উষ্ণতা তারা দুজনেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। সকালে দক্ষিণের জানলা দিয়ে নরম রোদ এসে পড়ল রিফাতের মুখে। রোদ্দুরের উষ্ণতা আর হালকা বাতাসের ছোঁয়ায় তাদের ঘুম ভেঙে গেল। সে আলতো করে চোখ মেলে দেখলো যারা তার বুকের উপরে মাথা রেখে গভীর ঘুমে মগ্ন। তার চুলগুলো এলোমেলো হয়ে গালের উপরে এসে পড়েছে।
সূর্যের আলো পড়ায় চুলের মধ্যে একরকম সোনালী আভাও দেখা যাচ্ছে। রিফাত এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এত মিষ্টি, এত নিষ্পাপ মুখ। তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা সে দেখেছে এই মুহূর্তে। সে আলতো করে হাত বাড়িয়ে যারা চুলগুলো সরিয়ে দিল। চুলের গন্ধে এক ধরনের মিষ্টি আবেশ জড়িয়ে গেল তার মনে। সে একটু ঝুঁকে জারার কপালে নরম একটা চুমু দিল। নিজের মনে ফিস ফিস করে বলল, জানো তুমি যখন ঘুমাও তখন আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। হঠাৎ দরজার বাইরে টুকটাক শব্দ হলো। কেউ একজন জানি ধীরে ধীরে দরজার কড়া নাড়ল। রিফাত, বাবা উঠবি না? বৌমাকে নিয়ে কি সারাদিন ঘুমাবি? রিফাত চমকে গেল। আম্মু এসে গেছে। সে দ্রুত জারার হাতটা সরিয়ে দিল, কিন্তু জারা তখনও ঘুমে। যারা যারা উঠো, আম্মু এসেছে। কি হয়েছে? আম্মু এসেছে, দরজা খুলতে হবে। জারা চোখ বড় বড় করে তাকালো। হঠাৎ লজ্জায় গাল টকটকে লাল হয়ে গেল। এভাবে ডাকছে কেন? উফ। ও বৌমা, একটু ওঠো মা, আমি মিষ্টি নিয়ে এসেছি, তোমাদের ঘর দেখার দরকার আছে। রিফাত মুচকি হাসলো আর জারা লজ্জায় ওড়না ঠিক করতে লাগলো। নতুন জীবনের প্রথম সকালটা যেন ভালোবাসায় ভরা এক রঙিন গল্প হয়ে উঠেছে তাদের জন্য। রিফাত আর যারা ফ্রেশ হয়ে নিল। এরপর রিফাতের আম্মু ঘরে এসে চারপাশ দেখে সন্তুষ্টির হাসি দিলেন। সব ঠিকঠাক আছে, এখন নিচে এসো, সকালের নাস্তা রেডি। আম্মু চলে যাওয়ার পর যারা একটু লজ্জা পেয়েছিল, কিন্তু রিফাত তার হাতে ধরে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আম্মু শুধু আমাদের দেখতে এসেছিল। সেটা বুঝেছি। এরপর তারা দুজনে নিচে গেল এবং সবাই মিলে নাস্তা করতে বসলো। নরম গরম পরোটা, ডিম ভাজি, সবজি আর গরম চায়ের আয়োজন করা হয়েছিল। যারা একটু লজ্জা লজ্জা মুখ করে খেতে লাগলো আর রিফাত এক চোখে তাকিয়ে তার লজ্জা উপভোগ করছিল। হঠাৎ রিফাতের আম্মু সরাসরি প্রসঙ্গে চলে গেলেন। আচ্ছা, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা আম্মু? আমি খুব তাড়াতাড়ি নানি হতে চাই। যারা চায়ের কাপ মুখের সামনে তুলেছিল, সেটা শুনে হঠাৎই কাশতে শুরু করলো। রিফাত দ্রুত তার পিঠে হাত বুলিয়ে দিল। আম্মু সব কি বলছেন এত তাড়াতাড়ি? আম্মু এত তাড়াহুড়ো কিসের? আমাদের একটু সময় দিন না। সময়? বিয়ের পর তো এই ব্যাপারগুলোই স্বাভাবিক, তাই না? আম্মু এখন এসব ভাবার দরকার নেই। আমি আমার পড়ালেখাটা শেষ করি, আর রিফাতও তো এখনো পড়া শেষ হয়নি। আমি কিন্তু সিরিয়াস। আর পড়া শেষ হয়নি তো কি হয়েছে? আমার নাতিকে আমি দেখাশোনা করব, তোমরা তোমাদের পড়া চালিয়ে যাবে, সমস্যা নেই। তারপর রিফাত কিছুক্ষণ চিন্তা করলো। তারপর তারা মুখে মজার ছলে বলল, আম্মু আপনি কি চাচ্ছেন ছেলে হবে নাকি মেয়ে? একটা টুকটুকে মেয়ে হলে ভালো হয়, পুরো মায়ের মতো দেখতে হবে। তাহলে তো আমায় আরেকটা যারা বানাতে হবে। এই কথা শুনে যারা আরো লজ্জায় লাল হয়ে গেল। ওড়নার কোণ হাতে পেঁচিয়ে মুচকে হাসলো, কিন্তু কিছু বলল না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের সময় দিলাম, কিন্তু মনে রেখো আমি কিন্তু অপেক্ষায় আছি। আমার কথায় রিফাত আর যারা চোখাচোখি করলো। নতুন জীবনের নতুন আলোচনায় লজ্জায় পরশ থাকলেও এই ভালোবাসার অনুভূতি তাদের আরো কাছে টেনে নিল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। যারা তার মেডিকেল পড়া শেষ করে এখন নিজের একটা চেম্বার খুলেছে। প্রতিদিন রোগীদের সেবা করতে গিয়ে সে বেশ ব্যস্ত সময় কাটায়। অন্যদিকে রিফাতও তার পড়াশোনা শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছে। তাদের জীবন এখন সুন্দর ও সুগঠিত। এক রাতে তারা দুজনেই নিজেদের রুমের বিছানায় আরাম করে বসে গল্প করছিল। বাইরে ঠান্ডা বাতাসও বইছিল, জানলার পর্দা দুলছিল হালকা হাওয়ায়। রিফাত বলল, জানো আজ আম্মু কি বলছিলেন? এবার কি আবার সেই একই কথা? আম্মু বললেন আর কত দেরি করবি, তোর বউ এখন ডাক্তার, তুইও তো ভালোই কামাচ্ছিস, এবার আমাকে নানি হওয়ার সুযোগ দে। হায় আল্লাহ, আম্মু তো সত্যিই আমাদের ছাড়বে না। সত্যি বলো তো, তোমার কি ইচ্ছা নেই? ইচ্ছা তো আছে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে সময় কোথায়? তাহলে একটু সময় বের করতে হবে, বুঝলে? আমি ভাবছিলাম একটা সুন্দর হানিমুন প্ল্যান করলে কেমন হয়। হানিমুন? এই 2 বছর পর হঠাৎ এটা মাথায় এলো কিভাবে? কারণ বেবি প্রজেক্টের জন্য একটু রোমান্টিক পরিবেশ দরকার, তাই না? উফ, এসব কথা বলো না তো। আসলে আম্মু ঠিকই বলেছে, আমাদের জীবন অনেক সুন্দর, আমাদের ভালোবাসা পরিপূর্ণ, কিন্তু একটা ছোট্ট আমাদের মতো কেউ থাকলে কেমন হবে বলো তো? হয়তো খুব সুন্দর হবে। তাহলে ঠিক করো আমরা কোথায় যাব? বান্দরবন কেমন হয়? নাকি সিলেটের কোনো সুন্দর রিসোর্টে যাওয়া যায়? পাহাড়ি জায়গা ভালো, কিন্তু সি বিচে রোমান্সের মজা আলাদা। তাহলে মারমেড বিচ রিসোর্ট কেমন হবে? ও মাই গড, সেটা দারুণ হবে। সমুদ্রের ধারে রিসোর্ট, চারপাশে শান্ত পরিবেশ,
আর আমরা দুজন একসাথে। এই ট্রিপটা কিন্তু শুধু ঘোরাঘুরির জন্য না, আম্মুর ইচ্ছা পূরণের মিশন শুরু হবে এখান থেকেই। আহ, তুমি না একদম পাগল। পাগল তো তোমার জন্যই। তাহলে ঠিক রইলো, উইকেন্ডে আমরা রওনা দিচ্ছি মারমেড বিচ রিসর্টে, ঠিক? ঠিক আছে, দেখা যাক কি হয়। সিদ্ধান্ত হয়ে গেল। এবার শুরু হবে তাদের জীবনের নতুন এক অধ্যায়, ভালোবাসার, নতুন স্বপ্নের এবং ছোট্ট একটি পরীর অপেক্ষার। তারপর তারা তাদের সিদ্ধান্ত তার মাকে জানায় এবং তার মার কাছ থেকে অনুমতি নিয়ে তারা উইকেন্ডে সেই রিসর্টে চলে যায়। আগে থেকেই একটা রুম বুক করা হয়েছিল। রিফাত এবং তাদেরকে বলেছিল হানিমুনের জন্য, সুন্দর করে রুমটি সাজানোর জন্য। রিফাত আর যারা হাতে হাত ধরে রিসর্টের রুমে প্রবেশ করলো। দরজাটা খুলতেই এক মিষ্টি সুগন্ধ তাদেরকে ঘিরে ধরলো। চারপাশে ছড়ানো লাল গোলাপের পাপড়ি, মৃদু হলুদ গাঁদা ফুলের সাজ আর রুমের কোণায় মৃদু জ্বলতে থাকা মোমবাতি আলো পুরো পরিবেশটাকে যেন এক স্বপ্নময় জগতে পরিণত করেছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে দূরে সাগরের ঢেউ শান্ত গর্জনে তীরে এসে আছড়ে পড়ছে, আর চাঁদের আলো পড়েছে নরম সাদা বিছানার উপরে। যারা রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। ও মাই গড রিফাত, এটা তো একদম সিনেমার মতো। তুমি এগুলো সব প্ল্যান করেছো? প্ল্যান তো আগেই করেছিলাম, কিন্তু তোমার এক্সপ্রেশনটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। সত্যি বলছি, এটা একদম আমার স্বপ্নের মতো হয়েছে। শুধু সাজানো রুম দেখে এত খুশি? আসল চমক তো এখনো বাকি। রিফাত ধীরে ধীরে পেছন থেকে জারাকে জড়িয়ে ধরে। যারা চুলে লেগে থাকা গোলাপের সুগন্ধ রিফাতকে যেন আরো বেশি মুগ্ধ করে তুলেছে। যারা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, কিন্তু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিটা রিফাত ঠিকই ধরে ফেলে। রিফাত নরম কণ্ঠে বলে, জানো আমরা একসাথে কতটা পথ পেরিয়ে এসেছি? সেই দিনগুলো যখন তুমি শুধু আমার আপু ছিলে, তারপর প্রেমিকা, আর এখন আমার জীবন সঙ্গিনী। সবকিছু এত সুন্দরভাবে কেটেছে যে বুঝতেই পারিনি কখন এত ভালোবাসা জমে গেছে আমাদের মাঝে। শুধু জমে গেছে? আমি তো চাই এবার সেই ভালোবাসা থেকে কিছু সৃষ্টি হোক। রিফাত, তুমি না। রিফাত ধীরে ধীরে জারার হাত নিজের হাতে নেয়। এরপর আলতো করে তার কপালে একটা চুমু খায়। সত্যিকারের আবেগ নিয়ে বলে, আমি চাই আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হোক আজকের এই রাত থেকে। আম্মুর স্বপ্নটাও তো পূরণ করতে হবে, তাই না? শুধু আম্মুর স্বপ্ন না, আমাদেরও তো স্বপ্ন। রিফাত হাসে, তারপর জারার মুখের দিকে তাকিয়ে থাকে। চারপাশে রোমান্টিক পরিবেশ, হালকা হালকা বাতাসে দুলতে থাকা পর্দা, মোমের আলোয় আলো ছায়ার খেলা, সব মিলিয়ে মুহূর্তটা যেন এক পরিপূর্ণ ভালোবাসার চিত্র আঁকছে। রিফাত ধীরে ধীরে জারার মুখের কাছে আসে। তাদের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে যায়। জারা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। রিফাত তার কপালে আলতো করে চুমু দেয়, তারপর মৃদু স্বরে বলে, আমি চাই আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতিফলন আসুক এই পৃথিবীতে, আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে। যারা কিছু বলে না, শুধু রিফাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। বাইরে সমুদ্রের ঢেউ আরো উত্তাল হয়ে ওঠে, যেন প্রকৃতিও তাদের ভালোবাসার সাক্ষী হতে চায়। জানলার পর্দা বাতাসে উঠতেই থাকে, মোমবাতির আলো একটু একটু করে কমে আসে। এভাবেই শুরু হয় রিফাত ও জারার নতুন এক অধ্যায়, ভালোবাসার নতুন জীবনের নতুন এক অতিথির অপেক্ষায়। এভাবেই দুজনের ভালোবাসা কেটে যায় প্রায় 9টি মাস। ভালোবাসার প্রতিটি মুহূর্ত যেন ছিল অমূল্য। যারা এখন চেম্বারে যেতে পারে না, কেবল বাসায় থাকতে হয়। তার শরীর ভারী হয়ে গেছে আগের থেকে, তবে ভালোবাসা ও অস্থিরতা তার মধ্যে প্রবাহিতই হচ্ছিল। একদিন রিফাত অফিসে ছিল আর যারা বাড়ির সিঁড়ি দিয়ে নিচে আসছিল। হঠাৎ করে পা পিছলে যায় আর জারার সিঁড়িতে পড়ে যায়। তীব্র যন্ত্রণায় তার ঠোঁটে বেরিয়ে আসে একটা কষ্টের চিৎকার। রিফাত অস্থির পায়ে হাসপাতালের করিডোরে পায়চারি করছিল। তার হাতে ঘামে ভিজে গেছে, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধক ধক করছে। বারবার সে অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু সময় যেন থমকে গেছে। আল্লাহ, বাচ্চাটাকে সুস্থ রেখো, আমার জারাটাকে ঠিক করে দাও। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। একজন ডাক্তার ধীর পায়ে বেরিয়ে এলেন। তার মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠেছে, কিন্তু চোখে কিছুটা চিন্তার স্পষ্ট। শুভ সংবাদ, বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে। একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। রিফাতের চোখে আনন্দের জলে চলে এলো, কিন্তু ডাক্তার তখনও থেমে যাননি। তবে মায়ের অবস্থা এখনো স্থিতিশীল নয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার শরীর খুব দুর্বল। আমরা আপ্রাণ চেষ্টা করছি, তবে আপনারা সবাই দোয়া করেন। আমি কি একবার দেখতে পারবো? এখনই নয়, কিন্তু কিছুক্ষণ পর আমরা তাকে আইসিইউতে স্থানান্তর করব। তখন দেখা যাবে।
রিফাতের পা যেন আর তাকে ধরে রাখতে পারছিল না। সে ধপ করে চেয়ারে বসে পড়ল, মাথা নিচু করে দুই হাতে মুখ চেপে ধরল। তার কল্পনাতেও আসেনি যে এত আনন্দের দিনে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকবে। রিফাতের আম্মু কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। হে আল্লাহ, আমার বৌমাটাকে সুস্থ করে দাও, ওর জন্যই তো আজ আমাদের ঘর আলোয় ভরে উঠেছে। রিফাতের মাথা তুলে মায়ের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গভীর শ্বাস নিয়ে বললেন, না, আমার যারা আমাকে ছেড়ে যেতে পারে না, সে ঠিক সুস্থ হয়ে উঠবে, আমাদের মেয়ের জন্য, আমাদের ভালোবাসার জন্য। সে জানালার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো, মনে মনে শুধু একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও আমাদের নতুন জীবনের জন্য। করিডোরের বাইরে তখন প্রথম সকালবেলার আলো ফুটছিল। নতুন সূর্যোদয় আলো কি নতুন জীবনের বার্তা নিয়ে আসবে কে জানে। পরদিন সকালে হাসপাতালের পরিবেশ ছিল একেবারে পরিবর্তিত। রিফাত তখনও গভীর উদ্বেগে ছিল। গত রাতে তার কাছে যেন একটা দীর্ঘ স্বপ্নের মতো মনে হয়েছিল। গত রাতের অপারেশন থিয়েটারের কঠিন মুহূর্তগুলো তাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু আজ দিনটা একটু আলাদাই ছিল। ডাক্তার এসে বলেছেন যে যারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এবং তাকে আইসিইউ থেকে বের করে সিটে দেওয়া হয়েছে। রিফাত কিছুতেই অপেক্ষা করতে পারছিল না। সে তড়িঘড়ি করে রুমে ঢুকে গেল। চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে তার চোখে দেখা গেল এক অধরনের গভীর কষ্ট আর বিস্বস্তির মিশ্রণ। আর তখনই যারা মিষ্টি করে তাকে দেখলো। তুমি আসছো? আমার জন্য এত চিন্তা করছিলে? রিফাত তার পাশে গিয়ে বসলো, কাঁধে হাত রাখলো। তার চোখের মধ্যে অদ্ভুত এক জোয়ার যেন ভেসে উঠেছিল। তুমি জানো, যখন তোমার চিৎকার শুনেছিলাম মনে হচ্ছিল পৃথিবীটাই থেমে গেছে। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারাবো। যারা চোখ বন্ধ করে একটু গভীর শ্বাস নিল। তার চোখে এক ধরনের শান্তি আর হৃদয়ের অদ্ভুত এক প্রশান্তি। সে রিফাতের হাত শক্ত করে ধরল, যেন আরো একবার তার উপস্থিতি অনুভব করতে চায়। আমি জানি তুমি আমার পাশে আছো, তোমার ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। এখন আমি বাচ্চার জন্য সবকিছু করতে পারবো। তুমি জানো, এটা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। হ্যাঁ, আমাদের ছোট্ট পরী এসেছে, আমাদের দুনিয়ার সব থেকে মূল্যবান রত্ন। তাদের চোখে চোখ রেখে কিছুক্ষণ একে অপরকে অনুভব করলো। তারপর কিছু ঘন্টা পর তাদের ছোট্ট বাচ্চাটাকে হাসপাতালের পরিচর্যা করা এনে দিলেন। রিফাত আর যারা তাকে একে অপরের কাছে তুলে ধরলেন। শিশুটির ছোট্ট ছোট্ট হাত পা মিষ্টি মুখের দিকে তাকিয়ে তাদের চোখে জল চলে এলো। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এটি, তাদের ভালোবাসার ছোট্ট প্রমাণ, তাদের নতুন জীবনের প্রথম পদক্ষেপ। যারা মেয়েটির মুখে আলতো করে চুমু দিয়ে বলল, তুমি আমার পৃথিবী, তুমি আমার সবকিছু, তোমার সঙ্গে শুরু হবে আমাদের নতুন জীবন। তুমি জানো, আমাদের ভালোবাসার শক্তিতে সবকিছু সম্ভব। আমি তোমাদের দুজনকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাবো। আমি জানি তুমি সেই ভালোবাসার রাজা। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে ছিল অগণিত কথা, অগণিত অনুভূতি। এখন তারা ছিল একসাথে, এক পরিবার, এক নতুন পৃথিবী গড়ার পথে। এভাবেই তাদের ভালোবাসার পরিসমাপ্তি ঘটল, নতুন এক অধ্যায়ের সূচনা।